বলা হয় দেশের জন্য লড়াই করার লোক সবার চোখের সামনে থেকে দূরে থাকে। তাদের চিন্তাভাবনা আর তাদের লড়াই এই জগতের থেকে অনেক বড় হয়। আসল হিরো সে নয় যাকে পর্দায় দেখা যায়, বরং সে হয় তার জেতা আর মৃত্যু দুই গোপন থাকে। আজকের গল্প এমনই এক স্যাড অফ ওয়ারিয়ারের, যার পরিচয় তার নাম থেকে নয়, তার কাজ থেকে জানা যায়। যখন ষড়যন্ত্র গভীরে চলে, যখন শত্রু তার চেহারা চেঞ্জ করে, যখন বিশ্বাস সবচেয়ে বড় অস্ত্র হয় আর সবচেয়ে বড় বিপদও, তখন কেবলমাত্র একটাই মিশন বাকি থাকে, যে কোনো মূল্যে দেশকে বাঁচানো। এখন আমি শুরু করতে চলেছি এমনই এক স্টোরি, যাতে লয়্যালটি এর পরীক্ষা হবে, যাতে স্যাক্রিফাইস লঙ্ঘিত হবে, এবং যুদ্ধের কোলাহলে মানুষের আবেগ কোথাও হারিয়ে যাবে। এটা ধুরন্ধরদের জগৎ, যেখানে সাফল্য নীরবের সাথে মেলে আর পরাজয়ও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক, আর বেশি না কথা বলে। সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় কান্দাহারে হাইজ্যাক হয়েছে, যেখানে কিছু সন্ত্রাসী ইন্ডিয়ার প্লেনকে কান্দাহারে হাইজ্যাক করে নিয়েছে। তারপর আমরা দেখি অজয় সানিহালকে, যে ওই টেররিস্টের সাথে নেগোসিয়েট করার জন্য যায়। যখন সে ওই টেররিস্টের সাথে নেগোসিয়েট করেছিল, তখন তারা কিছু দাবি রেখেছিল, যে নাকি তাদের 3জন সন্ত্রাসীকে জেল থেকে ছেড়ে দিতে হবে, আর তাদেরকে অনেক টাকা দিতে হবে। ভারত সরকার এটা দেখে তারা রাজি হয়, কিন্তু এটা অজয় সানিহালের মোটেও ভালো লাগলো না। অনেক মানুষ চাইছিল যে কমান্ডো পাঠিয়ে তাদের উপর অ্যাটাক করা উচিত ছিল, কিন্তু ওই প্লেনে 160 জন প্যাসেঞ্জার ছিল, তাদের জীবনের যে ঝুঁকিও বাড়তে পারে, এই জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু ওই লোকেদের সাথে মোকাবিলা করতে অজয় একটা খুব ভালো প্ল্যান তৈরি করেছে। ওই প্ল্যানের নাম অজয় রাখে ধুরন্ধর। ধুরন্ধর এমনই একটা প্রজেক্ট, যেটা অনেক লম্বা সময় ধরে চলতে পারে। এর সুবিধা এটা হবে যে পাকিস্তান যা করবে আর সেখানে যা কার্যকলাপ হবে, ওই বিষয়ে আমরা আগেভাগেই জানতে পারবো। এরপর থেকে আমাদের ইন্ডিয়াতে কোনো অ্যাটাক হবে না। কিন্তু গভর্নমেন্ট এটা রিজেক্ট করে দেয়। এটা দেখে অজয়ের মোটেও ভালো লাগলো না, কারণ এটা তার যে ড্রিম প্রজেক্ট ছিল। এরপরে সিন শিফট হয় 2001 সালে, যেখানে আমরা দেখি 2001 সালে পার্লামেন্টে বড় ধরনের অ্যাটাক করা হয়, সেখানে অনেক মানুষ মারা যায়। এটা দেখে অজয় সানিহাল তো নিজেকে সামলাতে পারলেন না, আবার সে ধুরন্ধর প্রজেক্টের প্রস্তাব রাখে। গভর্নমেন্ট এটা সম্প্রতি নোটিস করেছে যে অ্যাটাক তো বাড়তেই থাকছে, যদি এরকমই চলতে থাকে তো দেশের অবস্থা খুব খারাপ হয়ে পড়বে। তারপর গভর্নমেন্ট অজয়ের কথাগুলো শুনল। তারা ধুরন্ধর প্রজেক্টটি খুব ভালো করে বুঝতে পারলো। অজয় এই প্ল্যান অনেক আগে থেকেই বানিয়ে রেখেছিল, যার কারণে এটার ব্যর্থতার সম্ভাবনা খুবই কম ছিল। যদিও এতে রিস্ক অনেক বেশি ছিল, কিন্তু এটা অনেক বছর ধরে চলবে। তারপরে আমরা হামজা নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। তখন আমরা জানতে পারি ধুরন্ধরের জন্য অজয় হামজাকেই সিলেক্ট করেছে। এখন হামজাকে পাকিস্তানে পাঠানোর কথা ছিল, কিন্তু এইসব কাজ প্ল্যান অনুযায়ী করতে হবে, না হলে হামজা যে কোনো সময় ধরা পড়তে পারে। তাই তাকে আফগানিস্তান দিয়ে বালুচ হিসেবে পাঠানো হয়। তো ফাইনালি আফগানিস্তানের রাস্তা দিয়ে হামজা পাকিস্তানের করাচিতে পৌঁছে যায়, যেখানে আমরা লিয়ারি নামের এক জায়গাকে দেখি। লিয়ারিতে অনেক গ্যাং ছিল। বলা হয় কোনো মানুষ যদি লিয়ারি দখল করে নেয়, তাহলে সে পুরো করাচি দখল করে নিতে পারবে। আমাদেরকে দেখানো হয় লিয়ারিতে এমন একজন লোক আছে, সেখানে তার একটি হোটেল আছে। লোকটি আসলে অনেক বছর ধরে ইন্ডিয়ার একজন এজেন্ট হিসেবে কাজ করছে। হামজা ওই হোটেলের মালিক উসমানের সাথে দেখা করে। সে ভারতের একজন এজেন্ট ছিল। উসমান ভাই হামজাকে 1 বছরের জন্য তার হোটেলে কাজ করার জন্য রেখে দেয়। উসমান ভাই তাকে তার জীবনের সব ঘটনা বলে। সে তখন তাকে বলে সে প্রথম অপারেশন পায় 6 বছর পরে। ততক্ষণ পর্যন্ত 6 বছর ধরে তাকে চা বিক্রি করতে হয়। এখন উসমান ভাই হামজাকে লিয়ারির গ্যাং সম্পর্কে বলে। সে তাকে বলে লিয়ারিতে গ্যাং আছে, যেটা কমের নামে বিভক্ত। তুই একজন বালুচ, তাই তুই রহমান ভাইয়ের ডাকাত দলে যোগ দিতে পারিস, কারণ রহমান ডাকাতের নাম রহমান বালুচ। লিয়ারিতে আর একটা গ্যাং আছে, বাবু ডাকাত আর আরশাদ বাপ্পু সেই গ্যাংটা চালায়। কিন্তু হামজা বুঝতে পারছিল না যে রহমান ডাকাত আর বাবু ডাকাত দুজনের নামের পিছনে ডাকাত আছে, তাহলে তারা একসাথে নেই কেন? তখন উসমান ভাই তাকে এই ব্যাপারটা সম্পর্কে বলে। ব্যাপারটা এমন যে সব পাবলিক বলে বাবু ডাকাতের অবৈধ ছেলে রহমান ডাকাত। যখন এই কথাটা রহমান ডাকাত জানতে পারলো, তখন সে তার মাকে মেরে দেয়। এটা থেকে তুমি তো বুঝতে পারছো যে রহমান ডাকাত কতটা ডেঞ্জার লোক। তোমাকে রহমান ডাকাত ওরফে রহমান বালুচের গ্যাংয়ে ঢুকতে হবে, আর তোমাকে বাবু ডাকাত আর আরশাদ পাপুর গ্যাংয়ের থেকে সাবধানে থাকতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে হামজা কিভাবে রহমান ডাকাতের দলে ঢুকবে? তারপর আমরা জানতে পারি বাবু ডাকাত আর আরশাদ পাপুর লোকজন তারা রহমান ডাকাতের বড় ছেলের উপর হামলা করতে পারে। যদি সে হামলার সময় রহমান ডাকাতের বড় ছেলেকে বাঁচিয়ে নেয়, তাহলে সে রহমান ডাকাতের দলে ঢুকতে পারবে। কিন্তু এতে অনেক যে রিস্ক ছিল। তখন আমরা হামজাকে দেখি, সে তো এটাতে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি রহমান ডাকাতের 2জন ছেলে যখন বিয়ের অনুষ্ঠানে যায়, হঠাৎ করে তাদের ওপর অ্যাটাক করা হয়। এই অ্যাটাকটা আরশাদ পাপ্পু আর বাবু ডাকাতের লোকেরা করেছে। তারপর সুযোগ বুঝে হামজা সেখানে পৌঁছে যায়। সে এই দুটি শিশুকে পুরো বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত দেখি হামজা রহমান ডাকাতের বড় ছেলেকে বাঁচাতে পারল না।
হামজা শুধু রহমান ডাকাতের ছোট ছেলেকে বাঁচাতে পারে। রহমানের বড় ছেলেকে হামজা হসপিটালে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে সে মরে যায়। কিছুক্ষণ পর এখানে রহমান ডাকাত আসে। সে খুবই ভয়ানক, কিন্তু তার ছেলের মৃত্যুর পর সে খুব বিষণ্ণ ছিল। সে আরো বেশি রেগেছিল। রহমান ডাকাতের ছোট ছেলে তাকে বলে যে হামজা তাকে তার নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচিয়েছে। এটা শোনার পর রহমান তাকে 1,00,000 টাকা দিতে চায়, কিন্তু হামজা এটা নেবে না বলে। সে তখন রহমান ডাকাতকে বলে যে তুমি একজন বালুচ, তুমি বালুচ লোকেদের জন্য অনেক কিছু করেছো। হামজা তার ব্যাপারেও বলে সেও একজন বালুচ, আর সে এখানে কিভাবে এলো। হামজা বলে আমার পুরো বিশ্বাস ছিল তুমি বালুচ লোকেদের স্বাধীনতা দেবে, কারণ তুমি তাদের কাছে ঈশ্বরের মতো। কিন্তু যে রহমান ডাকাতের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছিল, সে তো জানে এই হামলা বাবু ডাকাত আর আশরাফ বাপ্পুই করেছে। সে আজই তার বদলা নেবে। তখন এখানে আমরা দেখতে পাই এমএলএ জামিল নামের একজন ব্যক্তি আসে। সে এখানে এসে তাকে অনুরোধ করে সে যেন এখন কোনো ডিসিশন না নেয়, কারণ এটা করলে পরে নির্বাচনের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। জামিল তখন রহমানকে বলে ইলেকশন এখন কাছাকাছি চলে এসেছে, ইলেকশনে একবার জিতে যায়, সব ক্ষমতা তখন আমাদের হাতে থাকবে। তারপর তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কেউ তোমাকে তখন থামাতে যাবে না। এখন আমরা হামজাকে দেখতে পাই সে রহমান ডাকাতের দলে ঢুকে পড়েছে। সে তাদের সাথে থাকতে শুরু করে, আর সে তাদের কাজও এখন সামলাতে শুরু করে। রহমানের চাচাতো ভাই উজের, রহমান যে তার উপর খুব ভরসা করে, উজেরকে দেখি সে এখন হামজার উপর ভরসা করতে থাকে। আর একজন আছে যার নাম ডঙ্গা, সে খুবই খতরনাক। কিন্তু রহমানের ছেলের মৃত্যুর পর থেকে রহমান খুবই আপসেট ছিল। সে মোটেও বুঝতে পারছিল না যে ইলেকশনের জন্য অপেক্ষা করা উচিত নাকি বদলা নিয়ে নেওয়া উচিত। এই ব্যাপারে সে সবার মতামত নেয়, কিন্তু কিছু লোক বলছিল যে ইলেকশনের পরে বদলা নেওয়া উচিত, কারণ আমাদের ফান্ডিং তো সেখান থেকে আসে। এরপর যখন হামজাকে রহমান ডাকাত জিজ্ঞাসা করলো, তখন হামজা বলে আমি এটা মোটেও বিশ্বাস করি না। হামজা তখন বলে লেয়ারি তো দুভাগে বিভক্ত, যদি আমরা বাবু ডাকাতকে মেরে দিই তাহলে সব জনসাধারণ তো আমাদের সাইডে হয়ে যাবে, আর সব বোর্ডও আমাদের সাইডে হয়ে যাবে। প্রতিশোধ নেওয়া এতদিন স্থগিত রাখা উচিত নয়। রহমান ডাকাত হামজার কথায় রাজি হয়, আর তারা বাবু ডাকাতের লোকদের খোঁজা শুরু করে। যেখানেই তাদের দেখে সেখানেই রহমান ডাকাতের লোক তাদের মেরে দেয়। অবশেষে হামজা আর উজের বাবু ডাকাতকে দেখতে পায় আর তাকে ধরে ফেলে। এরপর রহমান ডাকাত সেখানে সে বাবু ডাকাতকে সে খুব ভয়ানকভাবে মৃত্যু দেয়। বাবু ডাকাত এখানে রহমানের কাছে জীবনের অনেক ভিক্ষা চাইছিল, কিন্তু সে তাকে খুবই ভয়ানকভাবে মৃত্যুদণ্ড দেয়। সে তখন তাকে বলে যে বাচ্চাটাকে মারা তোর উচিত হয়নি। এইভাবে রহমান ডাকাত তার সিদ্ধান্ত নিয়েছিল। নির্বাচনের উপরের কোনো প্রভাব পড়েনি। হামজা এখন থেকে তাদের আরো ক্লোজে চলে আসে। এখন তো সে সবকিছুই জানতে পারতো। গ্যাংয়ের ভিতরে যা কিছু হচ্ছিল হামজা তো সবকিছু জানতে পারছিল। তারা এখন পুরোপুরি হামজার উপর ভরসা করে। উজের আর হামজা তো এখন খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। এরপর আমরা দেখতে পাই নির্বাচন শেষ হয়ে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, যেখানে আমরা জানতে পারি জামিল 3 লাখ ভোটে জিতেছে, যার কারণে এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিছুক্ষণ পর এখানে রহমান ডাকাত আসে। তাকে দেখে জামিল বুঝতে পারলো এই জয়টা শুধু রহমান ডাকাতের জন্য হয়েছে, কেননা পাবলিক তাকে অনেক ভালোবাসে আর তার কথা শোনে। আর এখানে আমরা দেখতে পাই জামিলের মেয়ে আলিনাকে, সে ডক্টরের জন্য পড়াশোনা করছিল। আর এখানে হামজা আলিনাকে প্রথমবার দেখে, আর তারা কোথাও না কোথাও একে অপরকে পছন্দ করে ফেলেছে। এখানে আমরা রহমান ডাকাতকে দেখি। এখানে রহমান ডাকাতের সাথে দেখা হয় খানানি ব্রাদার্সের। তারা রহমান ডাকাতকে বলে আমরা জানি যে লেয়ারে এখন পুরো তোমার দখলে, যদি আমরা এখানে বিজনেস ঢোকাই তাহলে এতে আপনারও অনেক ফায়দা হবে। আমরা চাই তোমার একটা আলাদা পার্টি হোক, যাতে তোমার রাজনীতি এভাবেই সবসময় থাকে। কেননা খানানি ব্রাদার্স অনেক ধনী ছিল, এই জন্য রহমান ডাকাতকে তো তাদের কাছে মিটিং করতেই হতো। এর পরের সিনে আমরা দেখি হামজা আলিনার সাথে দেখা করার জন্য সে একটা পার্টিতে যায়, আর সেখানে সে পুলিশ দ্বারা রেড করায়, যার কারণে আলিনা এখান থেকে পালিয়ে যেতে থাকে। হামজাকে তাকে তো লিফট দিতেই হবে, কারণ হামজাই তো গাড়িটা খারাপ করে দিয়েছে। আলিনা হামজার গাড়িতে চেপে চলে যায়, কিন্তু এখানে পুলিশ তাদের পিছনে পড়ে যায়। হামজা এখানে তার হিরোগিরি দেখিয়ে সে এখান থেকে আলিনাকে অনেক দূরে নিয়ে চলে যায়। এই কারণে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়, আর কোথাও না কোথাও তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এর কিছুদিন পর খানানি ব্রাদার্সের সাথে রহমান ডাকাত দেখা করতে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর রহমান ডাকাতের সাথে দেখা হয় আইএসআইয়ের চিফ মেজর ইকবালের। সে যে কোনোভাবে ইন্ডিয়াকে শেষ করে দিতে চায়। সেখানে অনেক বড় একটা ডিল করে। মেজর ইকবাল এখানে তাকে বলে তার অনেক হাতিয়ারের প্রয়োজন, তার বদলে সে অনেক টাকা দিতে চায়। মেজর ইকবাল তখন বলে হাতিয়ারগুলিতে আমেরিকা অথবা রুশের সাইন থাকা চাই, যাতে কোনো প্রবলেম হলে পাকিস্তান কোনো প্রবলেমের মুখে না পড়ে। মেজর ইকবাল খুব ভালো করে জানতেন যে এই কাজ শুধু রহমান ডাকাত একা করতে পারবে না, কারণ সে জানতো রহমান ডাকাতের গ্যাং তারা নকল অস্ত্র তৈরি করে। আসল অস্ত্র তো তারা বালুচের লোকদের কাছ থেকে পাবে, কিন্তু এই ডিল মেজর ইকবাল তো তাদের সাথে একা করতে পারবে না, কারণ বালুচ আর আইএসআইয়ের মধ্যে মোটেও মিল নেই। বেশিরভাগ দিন তাদের মধ্যে সংঘর্ষ হয়,
আর তাদের লোক মরে যায়। এই জন্য মেজর ইকবাল সে বালুচ লোকেদের সাথে ডিল করতে পারবেন। এই জন্য মেজর ইকবাল চাই রহমান ডাকাত বালুচ লোকেদের সাথে ডিল করে, কারণ যদি রহমান ডাকাত তাদের কাছ থেকে হাতিয়ারের দাবি করে তো সেই সব লোক তাদের হৃদয়ও তার সামনে এনে রেখে দেবে। কিন্তু রহমান ডাকাত মোটেও চায় না সে তাদের লোকেদের সাথে বিশ্বাসঘাতকতা করতে, কারণ রহমান ডাকাতও একজন বালুচ। কিন্তু এখানে দেখি রহমান ডাকাতের মনে লোভ জন্মায়, যদি সে করাচিতে রাজ করতে চায় তাহলে তার লোকেদের প্রতারিত করতে হবে। অন্যদিকে দেখি আমরা এমএলএ জামিলের কাছে এই খবর পৌঁছে যায় যে রহমান ডাকাত তার একটা নতুন পার্টি অ্যানাউন্স করতে যাচ্ছে। যদি এটা হয় তাহলে জামিলের কাছ থেকে সব পাওয়ার চলে যাবে, তার কাছে আর পাওয়ার থাকবে না। এই জন্য জামিলকে তো কিছু করতেই হবে। সে তখন ভাবে যদি কোনো রাক্ষসকে মারতে হয় তাহলে তো একটা দানবের দরকার পড়বেই। আর ওই দানবটার নাম হলো এসপি চৌধুরী আসলাম। সে খুবই নিষ্ঠুর আর সে খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর। সে কাউকে ভয় পায় না। যে কিনা 7 বছর ধরে সাসপেন্ড আছে। সাসপেন্ড 7 বছর আগে জামিলি তাকে করিয়েছিল, রিজয়নও এবার জামিলি করাচ্ছে। অন্যদিকে আমরা রহমান ডাকাতকে দেখি, সে বালুচিস্তানে পৌঁছে যায় শ্রীনির সাথে দেখা করতে, কারণ সে সেখানে হাতিয়ারের ডিল করতে যাচ্ছিল। আর যখন সেই লোকেদের সাথে দেখা করে তারা রহমান ডাকাতকে খুব ভালোভাবে স্বাগত জানান। যখন রহমান ডাকাত তাদের কাছ থেকে হাতিয়ারের দাবি করে তারা আনন্দের সাথে হাতিয়ার দিয়ে দেয়। এইসব অস্ত্র তাদের জুম্মার আশেপাশের সময় দেওয়া হবে। মেজর ইকবাল তো 3ই অক্টোবর ভারত অ্যাটাক করবে। এবার আমরা দেখি এসপি চৌধুরী আসলামকে, সে তাকে সেখানে বলে আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই কাজ আমি তো করতে পারবো না, কারণ যে কাজ আপনি আমাকে দিয়েছেন যে পুরো লিয়ারিকে সাফ করার, কিন্তু এটা সম্ভব নয়, কারণ লিয়ারিতে যত পুলিশ আছে তারা তো সব রহমান ডাকাতের লোক। রহমান ডাকাত যদি তাদের বলে তাদের জীবন দিয়ে দিতে তাহলে তারা বিনা চিন্তা ভাবনা না করেই তাদের জীবন দিয়ে দেবে। আর যদি রহমান ডাকাত তাদেরকে বলে আমাকে মেরে দিতে তাহলে তো তারা বিনা চিন্তা ভাবনা না করেই আমাকে মেরে দেবে। তখন তো রহমান ডাকাতের এটা কত সহজ হবে। যদি আমি লিয়ারিতে যাই তাহলে লিয়ারিতে আমার একটা আলাদা টাস্ক ফোর্স লাগবে। এই ব্যাপারে কেউ কোনো খবর পাবে না, আর তার মুখ্যালয়ের সম্পর্কেও কেউ জানতে পারবে না। এই ব্যাপারে আমি কাউকে বলতে চাই না যে আমি কি করছি, এমনকি আপনাকেও না। যদি আপনি এটা আমাকে করার অনুমতি দেন তাহলে আমি পুরো লেয়ারিকে সাফ করে দেব। এটা শোনার পর এমএলএ জামিল এতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি অজয় সান্যালের কাছে সব খবর পৌঁছে যাচ্ছিল এবং তার কাছে খুব বড় একটা খবর পৌঁছায়। খবরটি হলো যে খানানি ব্রাদার্সের কাছে নকল নোটের প্লেট পৌঁছে গেছে এবং এখন তারা 500 আর 1000 টাকার জাল নোট তৈরি করতে পারে। এই প্লেট তারা দুবাই থেকে পেয়েছে, কারণ ইন্ডিয়ার কিছু মন্ত্রীরা সেই প্লেটটি বিক্রি করে দিয়েছে, সেও আবার খানানি ব্রাদার্সের কাছে। এর সাথে সে 3ই অক্টোবর আক্রমণ হওয়ার সম্পর্কেও তাকে জানায়, যে এটা জলজাহাজের দ্বারা সমুদ্রপথে হতে যাচ্ছে এবং সেই লোকগুলো গুজরাট অথবা পাঞ্জাব না হলে মুম্বাই আসতে পারে। এরপর আমরা দেখতে পাই হামজার উজের তারা মেজর ইকবালের কাছে হাতিয়ারগুলো ডেলিভারি দিতে যায়। তাদের সাথে রহমান ডাকাতেরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তার ছেলের পেট ব্যথা শুরু হয়েছে, এই কারণে সে এখন হাসপাতালে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখি হামজার উজের তারা মেজর ইকবালের কাছে পৌঁছে যায়, তাদের কাছে হাতিয়ার ডেলিভারি করে দেয়। যখন হাতিয়ারের ডেলিভারি হলো তখন মেজর ইকবাল হামজাকে একটা কথা বলে। সে তার কাছে এসে বলে 3ই অক্টোবর ইন্ডিয়াতে যে অ্যাটাক হতে যাচ্ছিল, কিন্তু ওই অ্যাটাকের সম্পর্কে ইন্ডিয়া জানতে পেরেছে। এখন ওই গুপ্তচরটার ব্যাপারে আমরা জানতে পেরেছি, সেই জন্য মেজর ইকবাল সেই গুপ্তচরকে অনেক কষ্ট দিয়ে মারে। এই সব ঘটনা হামজা দেখতে পাচ্ছে, কিন্তু এখানে সে কিছুই করতে পারছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই রহমান ডাকাতকে, সে তার ছেলেকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, তার সাথে তার স্ত্রীও ছিল। কিন্তু আমরা এখানে দেখি রহমান ডাকাতের উপর হামলা হয়। এই হামলা অন্য কেউ না বরং এসপি চৌধুরী আসলাম করিয়েছে, কারণ সে ওয়েট করছিল কখন রহমান ডাকাত একা হবে। এসপি চৌধুরী আসলামের কাছে ভালো একটা সুযোগ ছিল, তাই সে তার উপরে হামলা করে দেয়। সেই রহমান ডাকাতের সাথে থাকা সব লোককে মেরে দেয়। এখানে আমরা দেখতে পাই রহমান ডাকাত তার ফ্যামিলির সাথে ছিল, এই জন্য রহমান ডাকাত নিজেকে স্যারেন্ডার করে দেয়। যদি সে স্যারেন্ডার না করতো তাহলে তার ফ্যামিলি পুরোই মারা যেত। এই জন্য রহমান ডাকাতকে স্যারেন্ডার করতে হয় এখানে। রহমান ডাকাত স্যারেন্ডার করার পর এসপি চৌধুরী আসলাম তাকে খুব মারধর শুরু করে, কিন্তু এই খবর এখন হামজা আর উজেরের কাছে পৌঁছে যায়। আর তারা ভালো করেই জানতো যে এসপি চৌধুরী আসলাম তাকে ইনকাউন্টার করবেই। হামজাকে যে কোনো পরিস্থিতিতে রহমান ডাকাতকে বাঁচাতেই হবে। তখন হামজা জানতে পারে যে বাড়ির কেউ একজন রহমান ডাকাতের ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছে, যার কারণে রহমান ডাকাতের ছেলের পেটে ব্যথা হচ্ছিল। সেই লোকটি তাদের কাছে 40 বছর ধরে কাজ করছে, কিন্তু এখন সে বিশ্বাসঘাতকতা করেছে টাকার লোভে। এই জন্য হামজা তাকে খুব মারধর করে আর তার কাছ থেকে সবকিছু বার করিয়ে নেয়। যদিও সে কিচ্ছু জানতো না, শুধু একটা কথাই জানতো লেয়ারি টাস্ক ফোর্সের ব্যাপারে। হামজার উজে তার গ্যাংয়ের সাথে সেখানে পৌঁছে যায় আর তাদেরকে মারধর করে তাদেরকে উল্টো করে দড়িতে টানিয়ে দেয়। আর এটা ভিডিও করে হামজা এসপি চৌধুরীর কাছে পাঠিয়ে দেয়। এই ভিডিওটি দেখার পর এসপি চৌধুরী আসলাম তার কথা শোনে।
এখন দেখি রহমান ডাকাতকে তাকে তো ছেড়ে দিতে হবে। অন্যদিকে আমরা দেখি হামজা তো অন্য প্ল্যানও করেছিল, যেখানে আলিনা চুপি চুপি একটা ভিডিও রেকর্ড করেছিল। সেই ভিডিওতে দেখি এমএলএ জামিল, এসপি চৌধুরী আসলাম আর আরশাদ পাপ্পু ছিল। তারা রহমান ডাকাতকে মারার প্ল্যানের কথা বলছিল। এটা দেখার পরও এসপি চৌধুরীর কোনো রিয়াকশন হলো না। কিন্তু যখন এসপি চৌধুরীর তার টাস্ক ফোর্স অফিসারদের আদমরা অবস্থায় উল্টো টানিয়ে থাকতে দেখলো, তখন এসপি চৌধুরী আসলাম রহমান ডাকাতকে ছেড়ে দিল। রহমান ডাকাত তো অলমোস্ট মরতেই যাচ্ছিল, এসপি চৌধুরী তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু সঠিক সময়ে রহমান ডাকাত বেঁচে গেল শুধু হামজার জন্য। কিন্তু তখন আমরা জানতে পারি 2009 সালের 26/11 তাজ হোটেলে অ্যাটাক হয়। এই হামলাটা করিয়েছে মেজর ইকবাল। হামলাটা হওয়ার পর তারা এক জায়গায় জড়ো হয়ে সেলিব্রেশন করছিল, যেন তারা খুব বড় কাজ করেছে। বালুচিস্তান থেকে যেসব হাতিয়ার নিয়ে এসেছিল, ওই হাতিয়ার দিয়ে তাজ হোটেলে অ্যাটাক করে তারা। এটা দেখে হামজা সে পুরো অবাক হয়ে গেল। সে তখন বুঝতে পারছিল না হঠাৎ করে এইসব কিভাবে ঘটলো। আমি কেন এইসব বিষয়ে জানতে পারলাম না। হামজার খুব রাগ হচ্ছিল। তার মনে হচ্ছিল সেখানে উপস্থিত সবাইকে মেরে ফেলতে। কিন্তু এরপর দেখে উসমান ভাই তাকে অনেক বোঝায় যে আমরা এটা করতে পারবো না, কারণ তুমি যদি এটা করার পর ধরা পড়ে যায় তাহলে আমাদের এত বছরের কঠোর পরিশ্রম সব ফালতু হয়ে যাবে। আবার আমাদের নতুন প্ল্যান করতে হবে, আরো কঠোর পরিশ্রম করতে হবে। এর কয়েকদিন পরে আমরা জানতে পারি যে রহমান ডাকাত একটা নতুন পার্টির অ্যানাউন্স করে। সে বুঝতে পারছিল যে তার অস্তিত্ব আর বেশি দিন নেই। এবার রহমান ডাকাত আইনতভাবে লিয়ারের ওপর শাসন করবে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। এবার যে তার কাছ থেকে সমস্ত পাওয়ার চলে যাবে। কিন্তু হামজা খুব ভালো করেই জানে এখন জামিলকে কিভাবে ইউজ করতে হবে। এই জন্য সে আলিনার সাহায্য নেয়। সে তখন আলিনাকে বলে তার বাবাকে বাড়িতে ডাকতে। হামজা তখন জামিলকে বলে, আজ পর্যন্ত তুমি যত লোকের উপর ভরসা করেছো তারা সবাই এমনই লোক ছিল, যদি তুমি রহমান ডাকাতকে মেরেও দিতে না তবুও তুমি লিয়ারিতে শাসন করতে পারতে। তোমাকে এমন কারোর উপর ভরসা করতে হবে যে তোমার নিজের লোক। এখন হামজা জামিলের সাথে মিলে রহমান ডাকাতকে শেষ করতে চলেছে। তার আগে দেখি আমরা আলিনা আর হামজার বিয়ে হয়, কারণ তারা দুজনেই তো একসাথে থাকতো, কিন্তু তাদের বিয়ে এখনো হয়নি। এই জন্য তাদের বিয়ে খুব জাঁকজমকভাবে পূর্ণ হয়। এই বিয়েতে সব লোকই এসেছিল, যেখানে রহমান ডাকাত, খানানি ব্রাদার্স আর আইএসআই এর চিফ মেজর ইকবালও এসেছিল। তারা এখানে থেকে পরের পরিকল্পনা করতে শুরু করে। তারা সবাই নেশাগ্রস্ত ছিল, এই জন্য হামজা তাদের কাছে আসে। আর এখন মেজর ইকবাল বলে নেক্সট টার্গেট শীঘ্রই করতে যাচ্ছি, যা কিনা 15ই আগস্টের কাছাকাছি হবে। তার শীঘ্রই হাতিয়ারের দরকার হবে। সেই জন্য দেখি এখানে রহমান ডাকাতও তাকে হ্যাঁ বলে। কিন্তু সবাই নেশাগ্রস্ত ছিল, এই জন্য হামজা 9 আগস্টের দিনটাকে ফাইনাল করে। সে হাতিয়ার নিয়ে আসতে যাবে বালুচ থেকে। আর আজই সেই দিন চলে আসে। এই জন্য 9 আগস্টের দিন তো হাতিয়ার ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু এটার ব্যাপারে রহমান ডাকাত আর উজিরের মনে ছিল না। এই কথা যখন হামজা উজিরকে বলে, তখন উজির বালুচে চলে যায় তৎক্ষণাৎ হাতিয়ার নিয়ে আসতে। অন্যদিকে আমরা রহমান ডাকাতকে দেখি, সে ওয়াটার সাপ্লাই পাইপলাইন প্রজেক্টের উদ্বোধন করে, কিন্তু এখন তার সাথে হামজার কিছু লোক ছিল। এরপর দেখি তারা সেখান থেকে ফিরে আসতে থাকে। রহমান ডাকাতের সাথে দুজন লোক ছিল আর হামজা ছিল। এবং তারপর আমরা দেখতে পাই এসপি চৌধুরী আসলাম, হামজা আর জামিলকে। তারা একসাথে মিলে প্ল্যান করছিল। তারা রহমান ডাকাতকে নির্জন জায়গাতে নিয়ে আসবে আর তাকে সেখানেই মেরে দেবে। এই প্ল্যানটা হামজা করেছিল, কিন্তু রহমান ডাকাতকে কি করে সেই জায়গায় নিয়ে যাবে সে দায়িত্ব হামজার ছিল। এখন আমরা দেখি রহমান ডাকাত আর ওই দুজন লোকের ঘুমে চোখ বুজে আসছিল। হামজা তখন তৎক্ষণাৎ জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে তাদের নিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখি এসপি চৌধুরী তো পুরো রেডি ছিল, যেই ও আসবে তারা তাদেরকে মেরে দেবে। কিন্তু তখন দেখি রহমান ডাকাতের মনে সন্দেহ তৈরি হয়, কেন হামজা তাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তাকে গাড়ি থামাতে বললেও তো থামাচ্ছে না। সেই কারণেই তাদের মধ্যে গাড়িতে ফাইট শুরু হয়। তখন হামজা ভাবছিল আমি হয়তো আর বেশি দূর যেতে পারবো না, তাই সে মাঝপথে গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। অ্যাক্সিডেন্টের পরে হামজা বাইরে বেরিয়ে পালাতে শুরু করে। আর তারপর সুযোগ বুঝে এখানে চৌধুরী আসলাম তার টিমকে নিয়ে এখানে চলে আসে। সুযোগ বুঝে রহমান ডাকাতও এখান থেকে পালিয়ে যায়। হামজার পিছনে রহমান ডাকাতের একটা লোক ছিল, তাকে দেখি সে তখন হামজার সাথে ফাইট করে, কিন্তু হামজা তাকে মেরে দেয়। অন্যদিকে দেখি রহমান ডাকাতের পিছনে আসছিল এসপি চৌধুরী। তাদের মধ্যেও দেখি ফাইট শুরু হয়, কিন্তু তখন সঠিক সময় এখানে হামজা না আসলে এসপি চৌধুরী আসলাম তো এখানে মরেই যেত। হামজা এখানে এসে রহমান ডাকাতকে খুবই মারে। এরপর দেখি এসপি চৌধুরী আসলাম রহমান ডাকাতের ঘাড়ের পাশে গুলি মারে, যার কারণে সেখান থেকে অতিরিক্ত রক্ত বেরোচ্ছিল। কারণ যে এটাই তাদের প্ল্যান ছিল, রহমান ডাকাতকে মরতে দেওয়া যাবে না, তাকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হবে। এমন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রহমান ডাকাত মারা যায়। এটা একেবারে প্ল্যান অনুযায়ী ঘটেছে। হামজা রহমান ডাকাতকে উঠিয়ে আদমর অবস্থায় অটো করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর রহমান ডাকাত হাসপাতালেই মারা যায়। যেখানে উজির পৌঁছালে রহমান ডাকাতের ডেড বডি থেকে সে খুবই কষ্ট পায়।
অটো চালক তখন বলে হামজা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু সে বাঁচাতে পারলো না। এইভাবে হামজার উপরে তারা সন্দেহ করে না। তারপরে সিন শিফট হয় 2002 সালে। অন্যদিকে আমরা দেখতে পাই অজয় সান্যালকে। 2002 সালের আশেপাশে ধুরন্ধরের এই প্ল্যান অ্যাক্টিভ হয়েছিল। তারা তখন হামজাকে সিলেক্ট করেছিল। তারা পুরো এটা রেডি করে। হামজার আসল নাম জাসকিরত সিং রঙ্গি। কারণ সে মরে গেলেও কোনো কিছু হবে না, কারণ সে এমন একজনকে সিলেক্ট করেছে। তার ব্যাক স্টোরি কি এটা তো আমাদের এখনো বলা হয়নি, কিন্তু আমাদের ধুরন্ধরের সেকেন্ড চ্যাপ্টারের ব্যাপারে বলা হয়। এটা 19শে মার্চ 2026-এ রিলিজ হবে। ধুরন্ধর 2 সম্পূর্ণ রেডি হয়ে আছে। এর কিছু ভিজুয়ালস আমরা থিয়েটারে দেখতে পাই। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দিও, যাতে আমি মোটিভেশন পাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থাকো। আসছি নতুন ভিডিও।